আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারতবর্ষকে বিব্রত করার পক্ষে যথেষ্ট হয়েছিল। এক হচ্ছে চিকেন স্নেক নিয়ে অনেকদিন ধরে একটু উস্কুস করছিল বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তারা পাকিস্তানের মিলিটারি জেনারেল, ভারতের বাংলাদেশের মিলিটারি জেনারেল, তারা বিভিন্ন সময় চিকেন স্নেক আমরা সেভেন সিস্টার্স উড়িয়ে দেবো অনেক ডায়লগ দিয়েছিলেন না। সাম্প্রতিককালে একটা রিপোর্ট এলো লালমনিরহাট, যেটা ভারতীয় সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে, সেখানে একটা নাভাল বেস মানে মিলিটারি এয়ার বেস তৈরি করার জন্য নাকি চীনকে বাংলাদেশ সরকার অনুমতি দিচ্ছে। অর্থাৎ চীনের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে চীন এসে অপারেট করবে, সেই এয়ার বেসটাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবে। এরকম একটা রিপোর্ট, অফিসিয়াল নয়, খুব আনঅফিসিয়াল রিপোর্ট, কিন্তু সংবাদ মাধ্যম এটাকে ফোকাস করার চেষ্টা করছে। সত্যি কি চিকেন নেককে বিব্রত করতে পারবে? আমি এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে, মানে দীর্ঘদিন ধরে ভারতীয় মিলিটারি ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং খুব সিনিয়র পজিশনে, প্রচুর মানে সেনাবাহিনীর কমান্ডকে তিনি সেনাবাহিনীর বাহিনীকে তিনি কমান্ড করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সে মানুষটি কি বললেন আমি তাই সেটা আপনাদের কাছে শোনাবো। কিন্তু আরও একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের হয়েছে। মোহাম্মদ ইউনূস সম্প্রতি আমি সেটা দেখছিলাম যে চট্টগ্রাম ভিজিটে গিয়ে, চট্টগ্রাম নিয়ে তাদের একটু সমস্যা আছে, সেই চট্টগ্রামে ভিজিটে গিয়ে সেখানে প্রেসের সামনে একটা বক্তব্য রেখেছেন। বক্তব্যটা হচ্ছে যে এই চট্টগ্রাম বন্দরকে সামনে রেখে ওদিকে ভুটান, নেপাল, বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স, ভারত নয়। খেয়াল করে দেখুন মোহাম্মদ ইউনূসের ঔদ্ধত্যটা একটু ভালো করে ভেবে দেখুন। আজ আছেন, কাল নেই, যে কোনো সময় চলে যেতে পারেন। কারণ ইতিমধ্যেই খবর সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি নাকি লুঙ্গি টুপি পরে ফ্লাইট ধরে বিদেশে পালিয়ে গেছেন। এমন একটা রিপোর্ট গত 3 দিন আগে বেরিয়েছিল। সত্যি কি পালিয়েছেন জানি না। আমি সরাসরি ব্রিগেডিয়ার দাসের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, তিনি কিছুটা আমাদের অবহিত করেছেন সমস্ত ব্যাপারটা নিয়ে। কিন্তু মূলত যেটা যে এই যে উসখুস করার মানসিকতাটা আসলে মৌলবাদীদের খুশি করার জন্য মোহাম্মদ ইউনূস এটা করছেন। তিনিও জানেন যে চিকেন স্নেক নিয়ে কিচ্ছু করতে পারবেন না, তার কারণ চিকেন স্নেকে এমন একটা ভারতীয় মিলিটারি ব্যবস্থা গড়ে উঠেছে ওই চত্বরে, যেখানে মানে বাংলাদেশ যদি একটু হাত বাড়ানোর চেষ্টা করে সেই হাতটা পুড়ে যাবে না উড়ে যাবে, এরকম একটা অবস্থা হতে পারে। ফলে তো বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনেরও সমর্থন নেয়, কিছু তাদের পক্ষে করা সম্ভব নয়। আমি সেই জায়গাটাই ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে পরিষ্কার করেছি। আজকে আমি তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি, সেই প্রতিবেদনটা আপনাদের শোনাবো। কিন্তু তার আগে বলি যে দুটো ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ওই লালমনিরহাটের চীনা বেস কি আদৌ হচ্ছে, এক। দ্বিতীয়ত মোহাম্মদ ইউনূস যেটা করছেন সেটা হচ্ছে সেভেন সিস্টার্স কথাটা বলে ভারতবর্ষের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি, বলবো না, প্র্যাকটিক্যালি ভারতকে একটু বিব্রত করার জায়গা। এবং সেভেন সিস্টার একটা আলাদা স্টেট হিসেবে ডিক্লেয়ার্ড হতে পারে, বাংলাদেশের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, সামুদ্রিক বন্দর তারা ব্যবহার করতে পারবে। এই যে প্রচ্ছন্নভাবে ভারতকে খোঁচা দেওয়ার যে চেষ্টাটা করছেন, এবং এটা করতে গেলে শেষ পর্যন্ত বাংলাদেশের কপালে কি দুঃখ আসতে পারে এবং বাংলাদেশ কি হতে পারে, মানে বাংলাদেশের কপালে কি জুটতে পারে। সাম্প্রতিককালে 9টা জঙ্গি ঘাঁটি ভারতবর্ষ যে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে, পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলো গড়তে কতক্ষণ সময় লাগবে? কেউ বলছেন 15 মিনিট, কেউ বলছেন 20 মিনিট। সেটা কি মোহাম্মদ ইউনূস জানেন না? জানেন। তা সত্ত্বেও ক্রমাগত এই প্রভোকেশনটা তিনি তৈরি করছেন। জানেন নিজের স্থায়িত্বও তিনি জানেন, আজ হোক কাল তাকে প্যারিসে উড়ে যেতে হবে, অথবা তিনি গদিচ্যুত হবেন এবং জেলবন্দী হবেন। সেরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে হয়ে রয়েছে এই মুহূর্তে পরিস্থিতিতে। তো আমি আজকে সামগ্রিকভাবে সমস্ত বিষয়টা নিয়ে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে সরাসরি প্রশ্ন করেছিলাম যে চীন বা বাংলাদেশ কতটা লালমনিরহাট থেকে ভারতকে বিব্রত করতে পারে, কিংবা চিকেন স্নেক নিয়ে যদি ভারতবর্ষকে কোনো জায়গায় কোনো ক্রমে কোনোভাবে বিব্রত করে, তাহলে তার পরিস্থিতি এটা কোথায় গিয়ে দাঁড়াবে। পরিষ্কার ব্রিগেডিয়ার দেবাশিস বললেন যে সম্ভবই নয়, প্রশ্নই ওঠে না, যদি করতে চেষ্টা করে হাতটা উড়েই যাবে। আমি সরাসরি আজকে আপনাদের ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কথা শোনাবো। ঠিক আছে দাদা, আমি এটা দুটো পার্টে উত্তর দিচ্ছি। আমি প্রথমে লালমনিরহাটের চীনের ব্যাপারটা বলছি। হ্যাঁ, দেখুন, চীন যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে এই পৃথিবীর এই গ্লোবাল সাউথ যেটাকে বলে, পৃথিবীর এই দিকের গোলার্ধের দেশগুলোর মধ্যে তারা একাধিপত্য চাইছে। সেখানে ভারত তাদের একটা কম্পিটিশনের জায়গায় আসছে। এখনো আমরা ইকোনমিক্যালি তাদের আশেপাশে আসতে পারিনি, কিন্তু কাছাকাছি তো আসছি, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছি। কিন্তু আমরা এখন ইকোনমিক্যালি 4th থেকে 3rd এসে গেছি, আর চীন তো বিশাল ইকোনমি, আপনি জানেনই। তো এবার কি হচ্ছে যে আমরা যত ক্লোজিং করছে চীনের, তত ভারতকে ঘিরে ফেলার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা কিরকম ভাবে আমি বলছি, চীন যত ভারতের প্রতিবেশী আছে
সেটা সমুদ্রের উপরে হোক, ইন্ডিয়ান ওশেনে, বা আমাদের সঙ্গে যাদের বর্ডার আছে, ধরুন নেপাল, ধরুন ভুটান, ধরুন মিয়ানমার, হ্যাঁ, তারপরে বাংলাদেশ, ধরুন পাকিস্তান। আর আপনি যদি ওইদিকে দেখেন তো এবার আপনি চলে আসুন জলের দিকে, ধরুন শ্রীলঙ্কা, ধরুন মালদ্বীপস, ধরুন আপনার কি বলে মরিশাস। এবং এই পুরো এরিয়াটাতে চীন নানানভাবে তাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে, তাদেরকে অল্প পয়সা লোন দিয়ে, তাদের করাপ্ট লিডারদের কিনে নিয়ে একটা ঘাঁটি বানাচ্ছে এবং ভারতকে ঘিরছে। চীন এটা করে, হ্যাঁ, চীনের পুরনো স্ট্র্যাটেজি, একটাকে বলে সালামি স্লাইসিং, আর একটাকে বলে যে হ্যাংম্যান নুজ, মানে এটাকে ওরা একটু করে কেটে নেয়, একটু একটু করে কাটতে থাকে, আপনি জানতেও পারবেন না, অল্প অল্প করে আপনার জমি নিয়ে নেবে। অলরেডি যেমন ভারতের অনেকটা জমি ওই 60-এর দশকের যুদ্ধতে চীন নিয়ে নিচ্ছে। তারপরে পিওকে থেকে যেটা একটা বড় এরিয়া, যেটাকে আমরা আকসাই চীন বলি, সেটাও চীন নিয়ে নিয়েছে। পাকিস্তান দিয়ে দিয়েছে চীনকে একটা বড় অংশ। তো এইরকম ভাবে চীনের চলছে সালামিক স্লাইসিং। এটা চীন ভুটানের সাথে চেষ্টা করেছিল ডোকলামে, নেপালে চেষ্টা করছে, নেপাল আর ভারতের যে বর্ডার আছে সেখানে। চীন এটা তিব্বতটা তো পুরোটাই নিজেরাই নিয়ে নিয়েছে ওদের নিজস্ব জায়গা বলে। এবং চীন এইরকম ভাবে ভারতের সাথে বাংলাদেশের থ্রুতে, পাকিস্তানে যেমন বেল্ট অ্যান্ড ওয়ান রোড বানাচ্ছে সোজা পিওকে দিয়ে, পিওকেটা তো আমাদের, আমরা বলি আমাদের, এবং একটা ডিসপিউটেড ল্যান্ড তো বটেই, আর সেখানে পিওকের মাঝখান দিয়ে ওরা রাস্তা বানিয়ে দিয়েছে, সোজা কেটে পুরো পিওকের কেটে বালুচিস্তানের মধ্যে দিয়ে ওরা ঢুকছে। তো এইরকম ভাবে যে ওরা করে, এটা চীনের ওল্ড স্ট্র্যাটেজি, এবং সেইভাবে চীন একটা সাম্রাজ্যবাদ বিস্তার করে। এইবার যদি আপনি সমুদ্রে দেখেন, শ্রীলঙ্কার সাথে রিসেন্টলি চীন অনেক কিছু করেছে, মালদ্বীপসের সাথে করেছে। মালদ্বীপসের যে লোকটা পাওয়ারে এসেছিল, সে পাওয়ারে এসেছিল এই কথা বলে যে ইন্ডিয়া আউট, এবং ওই প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে সে পাওয়ারে আসে। এবং এইরকম ভাবে চীন আপনার মরিশাসে, হ্যাঁ, আপনি যদি যান তো দেখতে পাবেন যে চীনের কত ফ্যাক্টরি, সেখানে কত কিছু, তো চীন টাকা ঢেলে যায়, চীন তাদেরকে করাপ্ট লিডারদের টাকা দেয় এবং ভারতকে ঘেরে। এবং মাঝখানে চীন কিছুদিন আগে একটা বলেছিল ইন্ডিয়াজ ওশেন ইজ নট ইন্ডিয়াজ ওশেন, এবং স্ট্রিং অফ পার্লস বলে একটা, এই চারদিকে ইন্ডিয়ান ওশেনের পাশে যে বড় বড় দেশগুলো আছে দ্বীপের মতো, সেগুলোর সম্বন্ধে। প্লাস চীন আমাদের ঘেরাবন্দি করছে আমাদের নেইবারদের দিয়ে, যারা আমাদের ইমিডিয়েট নেইবার, যারা সার্কের মেম্বার। এটা চীনের খেলা। সেই খেলাতে আরেকটা খেলা এখন চেষ্টা করছে, বাংলাদেশে যদি একটা বেস পাওয়া যায়, পাবে কি পাবে না, তাতে কি হবে আর কি হবে না সেটা দেখা যাবে। এই মুহূর্তে এটা একদম ন্যাসেন্ট স্টেজে আছে, এটা নিয়ে কথাবার্তা চলছে। ওখানে একটা অলরেডি এক্সিস্টিং এয়ারবেস আছে, সেইখানটাতে ওরা চেষ্টা করছে। এবং আপনি যদি দেখেন যে পাকিস্তানে যেটা গোয়াদার, ওখানে তো ওরা বানিয়েছে, তো ওটা তো আমাদের একদম আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস, ওই দিক থেকে জম্মু কাশ্মীরের দিক থেকে চীন চলে এসছে। এবং ওদের যে এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড, সেখানে যেমন চীনা লোকেরা কাজ করে, তাদের সিকিউরিটিও চীনা, তো ওই বাহানে ওরা ওদের আর্মির লোকের উপর ঢুকিয়ে দিচ্ছে পাকিস্তানের মধ্যে। তো ফলে চীনের এই আগ্রাসী মনোভাবটা ভারত নানাভাবে জুজবার চেষ্টা করে, এবং সেটা কন্টিনিউয়াস একটা প্রসেস চলবে আর কি, এটাতে কিছু করার নেই। এবার আমি আসছি আপনার প্রথম প্রশ্ন, বাংলাদেশ, আপনি দুটো নাম নিলেন, সেভেন সিস্টার আর মোহাম্মদ ইউনূস। এইটাতে আমি বলি প্রথম কথা, মোহাম্মদ ইউনূস সরকার আসার পর থেকে ওনারা নানানভাবে পলিটিক্যালি কোনো লোকাল পার্টি বললো সেটা না, আমি বলছি সরকারের তরফ থেকে নানানভাবে আমাদের হুমকি, প্ররোচনা, উস্কানি দেওয়া হচ্ছে। এটা কেন দিচ্ছে? কেউ কোনো অদৃশ্য শক্তি আছে, সেটা চীন হতে পারে, সেটা আমেরিকাও হতে পারে। এবং মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন, তারপর থেকে একজন ওনার খুব কাছের উপদেষ্টা, যাকে উনি আমেরিকাতে সবার সাথে ইন্ট্রোডিউস করেছিলেন, দ্য ব্রেন বিহাইন্ড বলে আর কি, এই শেখ হাসিনাকে বিতাড়িত করার, সেই ছেলেটি একটি ম্যাপ লাগায় বৃহত্তর বাংলাদেশ বলে। এবং ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওটাতে বলছে যে একটু সামলে যাও তোমরা, সঙ্গে সঙ্গে ম্যাপটা ডিলিট করা। তিনি কিন্তু ওই ভদ্রলোকের তখন পোস্ট ছিল ভারতবর্ষের যেটা অমিত শাহের পোস্ট, মানে উনি হি ওয়াজ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট মিনিস্টার টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, নাম্বার 1। নাম্বার 2, একজন মেজর জেনারেল আছে, উনি রিসেন্টলি এইসব নিয়ে হিন্ট করেছেন, চিকেন নেক নিয়ে। ইউনূস নিজে কথা বলেছেন চিকেন নেক নিয়ে 1-2 বার, এবং এছাড়া উনি সেভেন সিস্টার নিয়ে চীনে 2 বার কথা বলেছেন। একবার কিছুদিন আগে যে ওনারা ট্রেড করতে চান, এবং সেই কথার সময় উনি আরেকটা কথা বলেছিলেন যে এইদিকে উই আর দ্য অনলি গার্জিয়ান অফ দ্য ওশেন্স, তার মানে সমুদ্রের একমাত্র অভিভাবক ওনারা। তো এই কথাটার মধ্যে অনেক হিন্ট আছে দাদা, যে আমি তোমাদের সাথে মিলে এই ভারতবর্ষকে দেখাবো যে আমরা সমুদ্রের যা ইচ্ছে করবো, এরকম একটা ব্যাপার। এবার এই শক্তিটা এত ছোট একটা দেশ পাচ্ছে কি করে? তাদের তো নেভি বলতে কিছুই নেই, এয়ারফোর্স বলতে কিছুই নেই। আর ভারতবর্ষ তো একটু দেখিয়ে দিল ট্রেলার আর কি, একটা ছোট্ট ট্রেলার দেখিয়েছে কিন্তু ভারতবর্ষ পাকিস্তানকে, বেশি কিছু এখনো খরচা করেনি, কারণ আমাদের মেন শত্রু পাকিস্তান না, আমাদের মেন শত্রু অন্য। এনিওয়ে, তো এইবার কি হলো দাদা, এইখানে ওনারা একটা এই চিকেন নেক করছেন, এবং ওনারা সেভেন সিস্টার করছেন, একটা হাতে আমাদের ঠাড়ে বোঝাবার চেষ্টা করছেন যে এগুলো যেন আমাদের একটা উইক পয়েন্ট, ওনারা ইচ্ছা করলেই এই উইক নার্ভে পা রাখতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি, আপনার লক্ষ লক্ষ দর্শক, তাদের নিশ্চিত করার জন্য বলছি, এই মোহাম্মদ ইউনূস যখন 30-40 বছর আগের কথা, তখন থেকে ভারতবর্ষের সেনা, ভারতবর্ষের শক্তি
জানে যে চিকেন নেক আমাদের একটা স্পর্শকাতর জায়গা, এবং সেটা এই ছোটখাটো দেশগুলো থেকে না, এবং তার জন্য ভারতবর্ষ সমগ্র শক্তি ব্যবহার করবে এবং প্রয়োজনে ভারতবর্ষ সবকিছু করবে যদি সেটা থ্রেটেন হয়। কারণ এটা অ্যাকসেপ্টেবল না। যেমন কার্গিল ওয়ারে ওরা লে লাদাখ কাটবার চেষ্টা করেছিল, অ্যাকসেপ্টেবল ছিল না ভারতের কাছে। সো আমরা একটু ট্রেলার দেখিয়েছিলাম। ট্রেলার দেখাতে পাকিস্তানের কি হয়েছিল, পাকিস্তান দেশটা মানে ডেমোক্রেসির থেকে মিলিটোক্রেসি হয়ে গেছিল। পারভেজ মুশারফ প্রেসিডেন্ট হয়ে গেছিল, প্রাইম মিনিস্টার দেশ ছেড়ে পালিয়ে গেছিল। বেইজ্জতি যেটা আলাদা হয়েছে কার্গিল ওয়ারে ছেড়ে দিন। এবার চিকেন নেক নিয়ে এই কথাগুলো বলে ও হাওয়া গরম করছে বা নিজের লয়্যালটি দেখাচ্ছে মালিককে, যে দেখো আমি কত ভৌ ভৌ করছি। কিন্তু ওদের ক্ষমতা নেই, কারণ ওদের বাবারও ক্ষমতা নেই। দাদা আমি যদি পাতি বাংলায় বলি যে ভারতবর্ষের যদি চিকেন লেগ দেখায় তাহলে তো হয়ে গেল, তাহলে ভারতবর্ষ তো থাকলো না। ফলে ভারতবর্ষ তার কাছে যথাযথ ব্যবস্থা আছে আজকের থেকে না এই ভূমিখণ্ডটিকে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং খুব এরা যদি ব্যতিব্যস্ত করে তাহলে ওই সরু জায়গাটা সত্যি তো সরু, ওটাকে মোটা করবার জন্য চিন্তা ভাবনা করতে হবে। বাট সেটা খুব ব্যতিব্যস্ত না করলে ভারত তো আগ্রাসী মনোভাব না। বাট এটা ঠিকই দাদা আপনার চিন্তা যে বাংলাদেশ কার প্ররোচনায় কার কথায় মাঝে মাঝে এরকম আওয়াজ বার করছে, সমুদ্রের অভিভাবক বলছে নিজেদের, হ্যাঁ, আর মানে অনেক কিছু বলছে বাংলাদেশের। এখন আমি যেটুকুনি বাংলাদেশ বুঝি, দেখুন ওদের যে উপদেষ্টা মন্ডল আছে আমি তো জানি যে তার 70-18% নাকি বিদেশের পাসপোর্ট হোল্ডার, এবং সবাই নাকি পালাবার জন্য তৈরি হয়ে আছে। রিসেন্টলি রাষ্ট্রপতিও পালিয়েছেন শুনলাম, হ্যাঁ, এবং শুনছি যে একদম সেই ঘাট বুড়োটা সেও নাকি পালাবে 2-1 দিনের মধ্যে আর কি, মানে কিছুদিনের মধ্যে। মানে বাংলাদেশের রাষ্ট্রপতি পালিয়ে গেছে? হ্যাঁ, তো বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে তো শুনলাম নাকি, আমি জানি না, আপনি চেক করে নেবেন যে থাইল্যান্ড না ইন্দোনেশিয়া কোথায় চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, রাত দুটোই চলে গেছে নাকি, হ্যাঁ, আব্দুল হামিদ। এবং আপনি ওটা একটু চেক করে নেবেন। এবং এটা নিয়ে খুব বাংলাদেশের হাসাহাসি হচ্ছে, এবং 3-4 জন লোককে নাকি চাকরি হচ্ছে মানে গেছে নাকি, তাদের শুনছি যে নাকি যেহেতু ওরা নাকি পালাতে সাহায্য করেছে। তো বাংলাদেশের নিজের মানে মানে কাপড় সামলাবার উপায় নেই। হ্যাঁ, আর্মি কি করবে সেটা জানে না। হ্যাঁ, ওদের ওদিকে রোহিঙ্গা আছে, আরাকান আর্মি আছে, হ্যাঁ, এবং ভারত তো এখনো মাঠেই নামেনি দাদা। ভারত একটা এক্সারসাইজ করেছে, সেটা নিয়ে কত খবর হচ্ছে বাজারে, যে ভারত ওখানে কি করছে বড় বড় ডিফেন্সের ব্যাপার নিয়ে। বিকজ ভারত এখনো পাতা দিচ্ছে না যে ঠিক আছে ঘো করছে, করুক আর কি না, আমরা আমাদের মতো করে থাকি। হ্যাঁ, কারণ ভারত কম্পিটিটর মনে করে না আর শত্রুও মনে করে না। বাট এই ইন্টারিম যে সরকার চালাচ্ছে এরা একটা কারণ নির্দেশে অনেক আওয়াজ করছে নিজেদের মনিবকে খুশি করবার জন্য, যে দেখো আমরা কত ভারত বিরোধী কথাবার্তা বলেছি, এবং এদের সম্পর্কটা বেশি যাচ্ছে। ভারত 2-3 বার ওয়ার্নিং দিয়েছে, এমন না যে দেয়নি, বাট এখনো মারাত্মক কিছু করেনি। এরা জেল খাটা, টেররিজমের নামে জেল খাটছে এমন আসামিদের বেকসুর খালাস করেছে, যারা ভারতের বিরুদ্ধে এক্সপ্লোসিভ আনছিল উলফারকে সাহায্য করবার জন্য। এরা পাকিস্তানের জাহাজ একটা নিউট্রাল কান্ট্রিতে চেক করা হতো আগে, জেনারেলি সিঙ্গাপুর বা আপনার শ্রীলঙ্কাতে, সেইটা বন্ধ করেছে, ডাইরেক্ট করেছে। পাকিস্তান জেনারেলদের আমাদের চিকেন নেক এরিয়াতে ঘুরিয়েছে, ওদের জেনারেলরাও পাকিস্তানে গিয়ে করেছে, অনেক মাখামাখি করেছে। এখন পাকিস্তানের যখন 8টা বড় বড় এয়ারফিল্ড ধ্বংস হয়ে গেছে, তখন ওরা একটু যাওয়া আসাটা বোধহয় বন্ধ করেছে আপাতত আর কি, না, কারণ বুঝতে পারছে না যে কি হতে পারে তাহলে ওদের। হ্যাঁ, একটু বোধহয় মাথায় সুমতি হয়েছে। বাট এই শয়তানি বুদ্ধিগুলো চলতে থাকবে, এবং এর জের কিন্তু অনেক দূর পৌঁছাবে। বাট ভারত এটা নিয়ে যে প্রচন্ড ভয় পেয়ে আছে তা না, কারণ ভারতের এই কনসার্নটা ছিল দাদা। আমরা যখন ছোটবেলায় আর্মি জয়েন করেছি তবে থেকে দেখছি এই ব্যাপারে। আমার আপনার কাছে একটু স্পেসিফিক এটা নিয়ে এই প্রশ্নটা দিয়ে শেষ করবো। যেটা হচ্ছে, যদি মানে এই চিকেন স্নেক কিংবা এই 7 সিস্টার নিয়ে ইউনূস সাহেব আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, কপালে কি বাংলাদেশের দুর্গতি আছে? ওয়ান শটে বলা যাবে দাদা, বাংলাদেশ তো কারো ক্ষমতার জন্য, বাংলাদেশ তো আমাদের মিলিটারি কম্পিটিটর না, বাংলাদেশ পৃথিবীতে কারোরই মিলিটারি কম্পিটিটর না। হ্যাঁ, বাংলাদেশ কিছুই কম্পিটিটর না কারো আর কি। হ্যাঁ, এবার কি হচ্ছে দাদা, যে আমরা বাংলাদেশকে শত্রু মনে করি না, আমরা বাংলাদেশকে আমাদের সন্তান মনে করি। কারণ আমরা গিয়ে ওখানে ফ্ল্যাগটা উড়িয়ে দিয়ে এসেছিলাম যে না, তোমাদের খুব কষ্ট দিয়েছে পাকিস্তান খান সেনারা, তোমাদের খুন করেছে, ধর্ষণ করেছে তোমাদের মেয়েদের, এবং তোমাদেরকে খুব মেরেছে টেরেছে, তো নাও বলে আমাদের জেনারেল মানেকশা গিয়েছিলেন, আমাদের সেনাবাহিনী গিয়েছিল এবং নিয়াজিকে সই করেছিল, পাকিস্তান লিখে দিয়েছিল যে আর কোনোদিন করবো না, আবার করছে, এবার লিখে দিয়েছিল আর কোনোদিন করবো না, ভুলে গেছে। এবং 93,000 সৈনিকের সাথে নিয়াজি জেনারেল জে সরোরার কাছে আমাদের সারেন্ডার করেন। তো এইখানে তো কোনো মুক্তিযোদ্ধা বা কেউ ছিল না। এই সারেন্ডার ডকুমেন্টটা পাকিস্তান খান সেনা আর্মি, যারা বাংলাদেশের, আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা বাংলাদেশদের খুন করছিল, সাধারণ মানুষকে রেপ করছিল, মেয়েদের, তাদের ইন্ডিয়ান আর্মি গিয়ে সেই খান সেনাদের পেটায় এইসব করবার জন্য, এবং তখন পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মিকে সারেন্ডার করে। ওই ফটোটাতে আপনি কোনো বাংলাদেশের কোনো মিলিটারি বা কেউ নেই, আমি তো দেখিনি, আপনি দেখে নেবেন যে এই ফটোটা নেটে ঘোরে আর কি। হ্যাঁ, সারেন্ডার ডকুমেন্টের। এইবার হচ্ছে কি, বাংলাদেশ সেটা ভুলে যেতে চাই।